আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করেই আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন। যদিও তার পদত্যাগপত্রে বলা হয়েছে তার স্বামী এই মুহূর্তে দুর্লভ হাড়ের ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আগামী দিনে স্বামীর চিকিৎসার সময় তার পাশে থাকতে চান, কিন্তু প্রশ্ন উঠেছে যে এটি কি মূল কারণ নাকি এর বাইরেও আরো কারণ রয়েছে। বিশেষ করে ট্রাম্পের সাথে তার যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হচ্ছিল, তার কারণেই কি তিনি পদত্যাগ করবার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমেই একটু জেনে নেই যে কে এই তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড হলো আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে, মোট 18টি এজেন্সি আছে, এই সব এজেন্সির সমন্বয় করেন এবং সব এজেন্সি মিলে তিনি সবার উপরে, তার জন্য একটি পদ ক্রিয়েট করা হয়েছে, ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ তিনি গোয়েন্দা কার্যক্রমের সবার চিফ ছিলেন। তারও আগে তুলসী গ্যাবার্ড কিন্তু ডেমোক্র্যাট পার্টি থেকে কংগ্রেস ওয়ামেন নির্বাচিত ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ডেমোক্র্যাট পার্টি থেকে পদত্যাগ করে রিপাবলিকানদের সাথে যোগ দেন এবং ক্রমশ ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ হন এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তাকে এই ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে নিয়োগ দেন। বরাবরই তুলসী গ্যাবার্ড যুদ্ধবিরোধী একজন মানুষ ছিলেন। তিনি ইরাক, সিরিয়া, লিবিয়া সব যুদ্ধের বিরোধিতা করেছেন। তিনি বিশ্বাস করতেন যে আমেরিকার এই যে অন্তহীন যুদ্ধে জড়ানোর যে প্রবণতা, তা থেকে বেরিয়ে আসা উচিত। এমনকি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, সর্বশেষ যে ইরান আক্রমণ, এসব কিছুর কিন্তু তিনি পক্ষে ছিলেন না এবং এ কারণেই তার একটা বিশাল পরিচিতি ছিল। তিনি যুদ্ধের চাইতে কূটনৈতিক সম্পর্ককে বেশি প্রাধান্য দিতেন এবং তিনি মনে করতেন যে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়েই সকল সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের আমেরিকার বিভিন্ন প্রেসিডেন্টের আমলে আমরা দেখেছি যে তারা যেটা চায় সেটার পক্ষে যেন ইন্টেলিজেন্স রিপোর্টটা আসে, তাদের ন্যারেটিভের পক্ষে ইন্টেলিজেন্সের ইনফরমেশন সাপোর্টটা যারা চায়। কিন্তু এক্ষেত্রেও আমরা তুলসী গ্যাবার্ডকে কিন্তু এক্সেপশনাল দেখেছি। যখন ইরান আক্রমণ করবার জন্য উসিলা খোঁজা হচ্ছিল, বলা হচ্ছিল ইরান নিউক্লিয়ার উইপন তৈরির একদম দ্বার প্রান্তে, তখন এই তুলসী গ্যাবার্ড তার বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রাপ্ত তথ্যের মধ্য দিয়ে বলেছিল যে এই তথ্যটি সঠিক নয় এবং এই গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ট্রাম্পকে এটাও বলা হয়েছিল যে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করলেই যে যুদ্ধ থেমে যাবে বা ইরান নিয়ন্ত্রণে এসে যাবে, এটাও ঠিক নয়। এমনকি ভেনিজুয়েলায় যে মাদুরোকে যেভাবে তুলে নিয়ে আসা হলো এবং ভেনিজুয়েলায় যেভাবে দখল করা হলো, সেটিও কিন্তু তুলসী গ্যাবার্ড সমর্থন করে নাই। বর্তমানে এই ইরান যুদ্ধের কারণে যেটি চাপা পড়ে গেছে যে কিউবার সাথে ভীষণ একটা অ্যাগ্রেসিভ আচরণ করছে বর্তমানে আমেরিকা। এই কিউবার সাথে এইভাবে আচরণ করাটাও তুলসী গ্যাবার্ড কিন্তু সমর্থন করেনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কদিন আগে এই তুলসী গ্যাবার্ড বলেছিলেন এই যে আমেরিকার রেজিম চেঞ্জের জন্য যেভাবে এই প্রচুর অর্থ খরচ করে এবং যেসব দেশে তারা রেজিম চেঞ্জ করেছে, এইভাবে দেখা গেছে যে রেজিম চেঞ্জের পরে অধিকাংশ দেশেই একটা জঙ্গি শক্তির উত্থান ঘটেছে। পরবর্তীতে সেই জঙ্গি শক্তিকে ঠেকানোর জন্য আমেরিকাকে আবার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। তিনি মনে করেন যে আমেরিকার এই রেজিম চেঞ্জের এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসা উচিত। তো এই সব বিষয় নিয়ে ঠিক আবার যেমন যুদ্ধ নয় কূটনীতির পক্ষে কথা বলেন, ঠিক তেমনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আরেকটা গ্রুপ আছে যারা খুব অ্যাগ্রেসিভ, যারা যুদ্ধের সপক্ষে। তারা মনে করেছে যে ইরানকে অ্যাটাক করো, ভেনিজুয়েলাকে
এইভাবে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসুক। এই গ্রুপটা ক্রমশ শক্তিশালী হচ্ছিল এবং তুলসী গ্যাবার্ড ক্রমশ আহ, নিঃসঙ্গ হয়ে যাচ্ছিল। হয়তো তুলসী গ্যাবার্ড মনে করেছেন যে এইভাবে ট্রাম্পের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, সম্পর্কে একটা টেনশন তৈরি হচ্ছে এবং এক পর্যায়ে হয়তো ট্রাম্প তাকে স্যাক করে দিতে পারে। তো ট্রাম্প কর্তৃক স্যাক না হয়ে তিনি সম্মানের সাথে সময় থাকতেই তার পদ থেকে সরে দাঁড়ালেন। এটি নিয়েই এখন আলোচনা হচ্ছে, পুরো আমেরিকার মিডিয়া জুড়ে আলোচনা, বিশ্ব জুড়েই আলোচনা হচ্ছে তুলসী গ্যাবার্ডের এই পদত্যাগ নিয়ে। তো এটা কতটুকু সত্যি বা এর গভীরতা কতটুকু, সেই আলোচনা করবার পাশাপাশি এটিও আমি একটু দেখতে চাই যে তার স্বামী আব্রাহাম উইলিয়ামস, তারা বিবাহিত প্রায় এক যুগের মতো, প্রায় 11 বছরের মতো তাদের বৈবাহিক জীবন। এই জীবনে তুলসী গ্যাবার্ডের সবকিছুর সবচেয়ে বড় সমর্থক ছিল তার স্বামী। তুলসী গ্যাবার্ড রাজনীতি করেছেন, তার জীবনে যত চ্যালেঞ্জিং সময় এসেছে সব সময় এই আব্রাহাম উইলিয়ামস তার সাথে ছিলেন। তো আজকে আব্রাহাম উইলিয়ামস যখন একটা রেয়ার ফর্ম অফ বোন ক্যান্সার বা হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তখন তুলসী গ্যাবার্ড মনে করছেন যে তার যে এই যে পাবলিক সার্ভিস, তার যে জীবন, রাজনৈতিক জীবন, এগুলো ছেড়ে আগামী দিনে তার স্বামীর এই বিপদের সময় তার এখন একটা দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, সেই সময় তিনি স্বামীর পাশে থাকাকেই গুরুত্ব দিয়েছেন। এটি কিন্তু একটি মানবিক দিক এবং আমি ব্যক্তিগতভাবে এই মানবিক বিষয়টাও সমর্থন করি। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন যে এই স্বামীর চিকিৎসার জন্যই তার এই পদত্যাগ, নাকি আরো কোনো কারণ আছে? আপনারা কমেন্টসে লিখে জানাতে পারেন। তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিয়ে যখন মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে এবং আমরা অনেকদিন ধরে শুনছি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মাসের মধ্যেই ভারতে আসবেন, তিনি আজকে সকালে কলকাতায় এসেছেন। ভারত এই যে রেয়ার মিনারেলস কেনে, এগুলো অনেকেই কেনে মিয়ানমার থেকে, এই রেয়ার মিনারেলস নিয়ে আলোচনা হবে। জ্বালানি নিরাপত্তা এবং আগামী 20 বছর এই অঞ্চলে কিভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটি নিয়েও মার্কো রুবিও কথা বলবেন এবং আবশ্যিকভাবে ভারতের সাথে তার যে আলোচনা, সেখানে উঠে আসবে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকার অনেক দিন ধরে আলোচনা চলছে, তো সেই আলোচনার ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে মার্কো রুবিওর সাথে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তিনি ভারত থাকাকালীন এই আলোচনার কোনো আপডেট পেলে আমি আপনাদের জানাবো। আজ এ পর্যন্তই। বাংলাদেশে ওই আমার ভাবির পোলারা যদি বদবায়ু ত্যাগ করে, স্যান্ডেল উল্টা পাল্টা করে পরে, তারা কুত্তা, বিড়াল, শিয়াল, বান্দর, ইন্দুর নিয়েও যদি ঘুরে, তারা যদি হাতছি দেয়, তার শাশুড়িরাও যদি একটু বদবায়ু ত্যাগ করে, সেগুলো ইন্টারন্যাশনাল নিউজ হয়, ন্যাশনাল না শুধু। কিন্তু এত বড় একটা ঘটনা, সেটা নিউজ হচ্ছে না কেন? কি কারণে? এই দেশে এই মুহূর্তে তো আরেকটা কথা, সংবাদপত্র তখন বলে গেছে, সংবাদপত্রের স্বাধীনতা তো এখন নাই। আগেও যে খুব বেশি ছিল তা না, কিন্তু এইরকম কুক্ষিগত ছিল না। আগে সংবাদপত্রের স্বাধীনতা কেউ কেউ ভোগ না করলেও আমরা ভোগ করতে পারতাম, কেউ কেউ কিছু না কিছু বলতে পারতাম। এই যে এত বড় একটা নিউজ কোনো মিডিয়াতে নাই, কেন নাই? কেন থাকলো না? কারণ এটা তাদের নিষেধ করে দেওয়া হয়েছে, সরকারিভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যেটা আমাদের কমরেড বললেন যে 3 মাস হয় না একটা সরকারের বয়স, তাদের মানুষ গালাগালি শুরু করেছে। লজ্জা থাকা উচিত এই সরকারের। একটা সরকার কতটুকু অসন্তুষ্ট। আর যদি এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ না থাকতো, এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, বা বিরোধী দলে না থাকতো, তার স্বাভাবিক প্রক্রিয়া মানে সে প্রতিক্রিয়া দেখাইতে পারতো, তাহলে দেখতেন কিভাবে মিছিল হতো। আবার কিছু বদমাইশ সেগুলো মিছিলকে বলেছে এগুলো ছাত্রলীগ এসে মিছিল করে, যুবলীগ মিছিল করে, এই বদমাইশেরা এগুলো করেছে। আর একজন দর্শককে কখন গুলি করে? যখন যারা ভিকটিম তাদের আত্মীয় স্বজন মনে করে আমরা সুবিচার পাবো না। মানে একটা দেশের আইন আদালতের প্রতি মানুষের কতটুকু ঘৃণা এবং কতটুকু অনাস্থা আইন আদালতের প্রতি, যখন আদালতের সামনে গুলি করে মেরে ফেলে। কারণ তারা জানে যে সে কোনো না কোনো ভাবে ছাড় পেয়ে যাবে। আর আমাদের দেশের পত্রিকা শুধু এইটা না, হামের নিউজও ছাপছে না। এই হামের শিশুর মৃত্যুর খবর, এগুলো তারা ছাপছে না। অনেক কিছুই তারা গোপন করে যাচ্ছে, যতটুকু তাদের সুবিধা
ততটুকুই কেবল তারা প্রকাশ করতে দিচ্ছে বা দিতে চায়, আর বাইরে তারা রাজি না। বাংলাদেশের যে চিত্র এই মুহূর্তে, এটা যদি সঠিকভাবে প্রকাশ করতে দিত, তাহলে বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশকে একটা দেউলিয়া রাষ্ট্র ঘোষণা করতো সারা পৃথিবীর মানুষ। তার মানে এই না যে পৃথিবী জানে না, কারণ আপনি ওই কাকের মতো চোখ বন্ধ করে সাবান কোথাও রেখে দিলে আর কেউ দেখলো না তা না, পৃথিবীতে নিউজগুলো চলে যায়। যেমন আমরা জেনে গেছি যে কোন ঘটনাটা আদালত চত্বরে ঘটেছে। তবে সরকার যা করতেছে, 3 মাসে যদি তার স্বরাষ্ট্রমন্ত্রীকে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেয়, তাহলে ওই আপনার এখানে ওই ভাষা অর্জন করা যাবে না, বলা যাবে না। আর কয়েকদিন পর ওই যে ওই কামটা করে ছেড়ে দিবে বাংলাদেশের জনগণ। 18 মাস, আমার তো ধারণা ইউনুস তো তাও গরু গাড়ির মতো মানে মানে দুর্বল গরু গাড়ির মতো ধাক্কায় ধাক্কায় কিছুদিন নিতে পারছে। এই সরকার তো 18 মাস টিকবে বলে আমার মনে হয় না, যদিও আগে আমি বলেছিলাম যে এই সরকার 3 বছর টিকবে। এই মুহূর্তে মনে হচ্ছে না যে এই সরকার আর 3 মাস টিকতে পারবে, আমার মনে হয় না। এবং এই সরকার থাকা উচিত না। এই মুহূর্তে গণমানুষের সরকার দরকার, যারা এই দেশকে ঠিক মতো পরিচালনা করতে পারবে। এই মুহূর্তে তাকে দরকার যিনি বাংলাদেশের ক্রাইসিস গুলোকে ম্যানেজ করতে পারবেন। সেই রকম মানুষের নেতৃত্বে এই দেশ পরিচালিত হওয়া উচিত, নাহলে এই দেশকে টিকিয়ে রাখতে পারবেন না। যে শেখ হাসিনা আসবে, তারা যদি কেউ যদি মনে করে তাকে ঠেকিয়ে দিবে রাস্তায়, তাহলে ভুল করবে। শেখ হাসিনা ওইভাবেই আসবে যখন তারা কেউ সামনে দাঁড়াতে পারবে না বা পালিয়ে যাবে। এখন সেটা শুভেন্দু দাও হইতে পারে, সেটা অমিত শাহও সাথে থাকতে পারে, নরেন্দ্র মোদীও সাথে থাকতে পারে, সেগুলো আলাদা প্রসঙ্গ। মানে আমি সরকারের সহযোগিতার কথা বলতেছি, কেউ তার সাথে থাকে না, সরকারি সহযোগিতা। আপনি দিল্লির কথা যেটা বলেন, এই মিটিং তাদের বহু আগেরই পরিকল্পিত। তাদের একটা রুটিন প্রোগ্রাম আজকে দিল্লিতে সকল নেতা মন্ত্রীকে ডেকেছেন। তো বাংলাদেশের ভাবির পোলারা চিৎকার চেঁচামেচি, আগেই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছে এই কারণে যে, কারণ শেখ হাসিনা একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন কিছুদিন আগে যে তিনি আসতেছেন, তিনি আসবেন, এবং তিনিও বলেছেন পাশের দড়ি রেডি রাখো, আমি দেখতে চাই। সেই জন্য তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এদের উন্মাদ হওয়ারই কথা, কারণ এতে তো কোনো রাজনৈতিক না আদর্শ আছে, না রাজনৈতিক এজেন্ডা ছিল। তারা ভাড়াটিয়া হিসেবে কাজ করেছে। 2024-এর যে সন্ত্রাসী, 2024-এর জুলাইয়ের যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, এগুলো তারা ছিল গোলাম ইবনে গোলাম। শুধু গোলাম না, গোলাম তো ডক্টর ইউনুস। এই কমরেড সামাদ ভাই আরেকটা কথা বলেছেন এখানে, যে সকল সভ্যতা, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা বক্তব্য দিয়েছে সে ডক্টর ইউনুস। এই আদম ব্যাপারে ডক্টর ইউনুস কি করে একটা মানুষ বলে যে একটা দেশ দখল করে নিবে, ভেঙে ফেলবে, তাও আবার সেই দেশ, যে দেশ ওই দেশের সামনে কিছু না, মানে একটা চড়াই পাখিও না, চড়াই পাখির সমান না শক্তি, তার সামর্থ্য নাই ভারতের সাথে যুদ্ধ করার। তারা যদি বলে ভারত ভেঙে ফেলবে, এটা ভারত কখনো ভুলে না। একটা প্রবাদ আছে যে হাতি কখনো ভুলে না, চুপ থাকলাম মানেই কিন্তু ভুলে যাওয়া নয়। ভারত কিছু বলে না মানেই কিন্তু ভুলে থাকা নয়, মনে না রাখা নয়। বিএনপি জামাত জোট সরকার একটা ভুল করেছিল, তার জন্য তাদের 2টা ভুল করেছিল, তাদের জন্য তার 17 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। আর আপনি 7 সিস্টার খেয়ে ফেলবেন, কলকাতা দখল করবেন বলা, এই কথাগুলো ভারত ভুলে যাবে, এটা কেন আমরা আশা করি? ভারত কখনোই বাংলাদেশের এই কথাগুলো ভুলবে না, যে বাংলাদেশের রিক্সাওয়ালা, লিল্লাখোর মৌলবীর চেলা, লিল্লাখোর ভাবির পোলারা, রিটায়ার্ড আর্মি সহ বাংলাদেশের কিছু মানুষ কথায় কথায় বলে যে তারা ভারত দখল করবে। মানে একটা হাঁপানি রুগীও বলে যে ভারত দখল করবে, এই ভাষায় বলে যে মোদি তুমি থাকো, তারা আসতেছে। হাঁপানি রোগী, পাগল, মেন্টালও বলে। তো ভারত তো এগুলো ভুলবে না। ভারত কেন এগুলো ভুলবে? আমি বলেছি তো, ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না। ওই যে অনেকেই মনে করতেছে যুদ্ধ করবে না, জাস্ট ফুড চেইন কেটে দিবে, যুদ্ধ করার দরকার নাই তো। ধরেন সামাদ ভাই আর আপনার বাড়ির সামনে দিয়ে, রাস্তা দিয়ে আমার বাড়িতে খাদ্য আসে, পানীয় আসে, এমনকি আপনার বাড়ি থেকেও খাদ্য পানীয় আমি হাওলাত নেই বা পয়সা দিয়ে নেই, আর কোনো পথ নাই। তো আপনারা যদি রাস্তাটা বন্ধ করে দেন, তাই তো আমার অবস্থা কেরাসিন হয়ে যাবে। আপনি কোন দুঃখে আমার দাবড়াবেন, কোন কারণে আপনি দাবড়াবেন? একটা গল্প শোনাই, আমাদের এলাকায় এই গল্পটা প্রচলিত। রামনগর বাজারের ঘটনা। আমাদের এক মুরব্বী, নামটা সঙ্গত কারণেই বললে মনে মাইন্ড করতে পারে তাই বললাম না। তার সামনে, তার হলো 20 বিঘা জমির মালিক, তার সামনে আর একটা দোকানদার আছে, কিছুই নেই, তার ফুটপাতে দোকানদারি করে। তার জমিন কেনা আর ভিটা কেনা, এর জমিন হইলো মানুষের কাছ থেকে চায় নেওয়া। তো সারাদিন এর সাথে ঝগড়া করে। তো কেউ বুদ্ধি দিছে, চাচা 2টা চটকানা মারো না, থাবড়া মারলেই তো হয়ে যায়, বা খাইটা বুঝেন তো, যে গরুর আগে হাইটে একটা বাড়ি দিলেই তো হয়। আমি কি পাগল হয়েছি? ওরা আছে কি ঘরে যদি খাইটা দেয় বাড়ি দেই, এই শালার বউ পোলাপান তো আমার বানানো লাগবো। ও যদি মামলা করি ওরা জেলে পাঠাই, ওই জেলে থেকে উকিল দিয়ে আবার আমার ছাড়াই আনা লাগবো। ওর আছেটা কি? ওর তো কিছুই নাই।
কারণ ন্যাংটার নাই বাটপারের ভয়। কয় আমার হলো 20 বিঘা জমি, আমি মামলা করলে ও যদি আমার উপর মামলা করে তাও আমার লস, আর আমি যদি ওর বিরুদ্ধে মামলা করি তাও আমার লস। ওর বউ পোলাপা নাই, আমার পিছে পিছে ঘুরবো, আমার খাবার নাই দাবার নাই। তো বাংলাদেশ ভারতের সম্পর্কটা এরকম, সেই জন্য ভারত একটু চুপ করে আছে। ওই আমাদের রামনগরের ওই চাচার 20 বিঘা জমির মালিকের মতো হলো ভারত, আর বাংলাদেশ তো কারা এখন বুঝতেই পারছেন, যার কোনো ভিটাই নেই। তো এই জন্য ভারত কিছু বলতেছে না, কারণ আজকে যদি বাংলাদেশকে ভারতের একটা কূটনৈতিক চাল যদি শুরু হয়ে যায়, একটা কূটনৈতিক চাল দেয়, কালকে ভারতের মানুষ না খেয়ে মারা শুরু করবে পালে পালে দলে দলে, তখন তো এতে চাল ডাল ভারতকে দিতে হবে। আমেরিকা আসবে না, কোনো কালেই আসবে না। এই দেশের মানুষ 18 কোটি মানুষের চাল ডাল দেওয়ার জন্য আমেরিকা আসবে না। আমেরিকা হলো জামালপুরে পাগলা, ডিমের আলি 5টায় কিনে 3টায় বেচে, 3টায় কিনে 5টায় বেচে না রে ভাই। এইখানে যখন দেখবো ব্যবসায় লস আসবে না, 18 কোটি মানুষকে সে খাওয়াবে না, ওই ভারতকে খাওয়াইতে হবে বাংলাদেশকে। আর আমি বলে দিয়েছি তো, সম্ভবত আপনার জন্য বলেছি কিনা আমার মনে নাই, যে যেদিন বাংলাদেশে একটা যুদ্ধের ময়দান হয়ে যাবে, 1.5 কোটি হিন্দু আর 3 কোটি মুসলমান ভারতে গিয়ে খাইতে হবে, কারণ নয়তো না খায় মরবে সব। এই 1.5 কোটি হিন্দু আর সাথে যাবে 3 কোটি মুসলমান, ওই ভারতেরটাই খাবে, ভারতেরটাই পড়বে। এখন গালাগালি করতেছে, খেয়েও আবার গালাগালি করবে। কাইসার হামিদকে দেখেন নাই, তার বাচ্চারা নিয়ে গেল ট্রিটমেন্ট করতে, ফিরা না আসতেই সাথে সাথে ভারতকে দোষী করে ফেললো। আর যদি পাকিস্তান গিয়ে মরতো তাহলে বলতো সব হায়াত হলো আল্লাহর হাতে, হায়াত মৌত রিজিক দল তো আল্লাহর হাতে, তাই মরছে। আর ভারত থেকে আসছে তাই ওটা ভারতের হাসপাতালে। কত বড় বাটপার সিএমসি এইচ হসপিটাল, অন্য কোনো যদি হসপিটাল হইতো একটা কথা ছিল। এই সিএমসি হসপিটাল কতটুকু স্ট্রিক্ট কন্ট্রোল, ভারত সরকারের সেখানে নাই, এন্ট্রেন্স পাওয়ারই নাই, ওইখানে ঢুকতেই পারবে না। ওইখানে ভারতের সরকার, ভারতের প্রশাসনের কোনো ক্ষমতাই নাই, এদেশের মানুষ তো জানে না। ওইখানে শুধু ক্ষমতা হলো ডাক্তার হলো সর্বোচ্চ পাওয়ারফুল, আর ওইখানকার ডাক্তার হচ্ছে নিবেদিত। সেই সিএমসি হসপিটাল সম্পর্কে সেটাকে ভারত বানাই ফেললো। কত বড় বাটপার এই কাইসার হামিদ। সিএমসি হসপিটাল বাংলাদেশের কত মানুষের কম টাকায় চিকিৎসা করে জানেন? প্রতিদিন কত মানুষের জন্য ভর্তুকি বাংলাদেশের জন্য দেয়, এটা কাইসার হামিদ জানে। এখন থেকে এই বদমাইশটার কথার জন্য ভারতের সিএমসি হসপিটাল তো সেই সুযোগ আর দিবে না, সেই সুযোগ দিবে না, কারণ জানে যে বাংলাদেশে গিয়ে মিথ্যা কথা বলবে। সেটা একটা মিশনারি হসপিটাল। বাংলাদেশের মানুষ হচ্ছে যে এখানে যেটা সামাদ ভাই বললেন যে শেখ হাসিনা আসবেনি, শেখ হাসিনা তো অবশ্যই আসতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশ রক্ষা করার জন্য আসতে হবে, সার্বভৌমত্ব রক্ষার জন্য আসতে হবে, মানুষের জানমাল রক্ষার জন্য আসতে হবে। কারণ আমরা বুঝে ফেলেছি, বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে যে এই মুহূর্তে আপনারা যখন কথা বলতেছিলেন, আপনারা বুঝতে পারছেন যে আমার একটা কল আসছিল। আমাকে বাংলাদেশ থেকে ফোন দিয়েছে, সে আওয়ামী লীগ করে না। উনি বললেন আমাকে, শেখ হাসিনা যদি এখন ডাক দেয় 2 কোটি মানুষ রাস্তায় নামবে। কয়েকলে তার মধ্যে 2 কোটির মধ্যে কিন্তু আওয়ামী লীগ না। আমি বললাম যে আওয়ামী লীগের, বললো না আওয়ামী লীগের লোক না, আওয়ামী লীগ ছাড়াই 2 কোটি লোক নামে পড়বে। এবং তার এই কথাটা কিন্তু সত্য। ধরে নেন 2 কোটি নামবে না, 1 কোটি লোক নামবে। আচ্ছা ধরে নেন 1 কোটি না, 50 লাখ লোক নামবে। 50 লাখ লোক নামলেই সরকার থাকবে? এই আমার ভাবির পোলারা খুঁজে পাওয়া যাবে? এই ওয়াকার, আগে তো মানুষ বলতো ওয়াক থু, মানে থুতু বলতো মানুষের দেখে, এখন তো বলে ওয়াকার থু বলা শুরু করছে লোকজন। এই ওয়াকার ক্যান্টনমেন্টের বাইরে তো ক্যান্টনমেন্ট থাকবে ওয়াকারের। তো শেখ হাসিনা তো অবশ্যই আসবে, কারণ বাংলাদেশের মানুষের এখন যে আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা, দেশের সার্বভৌমত্বের অবস্থা, মানচিত্রের অবস্থা, পতাকার অবস্থা, মানুষকে শেখ হাসিনাকে আসতে হবে। আপনি শেখ হাসিনাকে ঠেকাইতে পারবেন। আর যেটা বললেন দিল্লিতে যে মিটিং হচ্ছে, এই ভীতি তাদের এখন কাজ করা শুরু করেছে, এবং এ ডর জারি রাখনা চাই। তাদের করুণ পরিণতি হবে। যারা জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, যারা হামের টিকা না দিয়ে শিশু হত্যা, এটা হত্যা এটা করিয়েছে, যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়েছে, যারা পুলিশ হত্যা করেছে, যারা সাধারণ মানুষকে হত্যা করেছে, এদের করুণ পরিণতি হবে। শেখ হাসিনাও তাদের ক্ষমা করে দিতে পারেন, ধরে নিলাম আওয়ামী লীগ তাদের ক্ষমা করে, সাধারণ মানুষ ক্ষমা করে দিবে না। তার একটা সিমটম আপনি শুরুতেই বললেন যে আদালতের সামনে গুলি করে মেরে ফেলেছে। আপনি রক্ষা করতে পারবেন? আপনি কি মনে করেছেন আদালতের সামনে গুলি করার সময় পুলিশ বুঝে নাই কি? তারা নীরব দর্শকের ভূমিকায় ছিল, কারণ তারা জানে, তারা চুপচাপ ছিল। এরকম ঘটবে। এবং সে কি সাক্ষাৎকার, তার জবাবটা কি ছিল শুনেছেন তো? সুতরাং আপনি কোন দিকে যাবেন? এই দেশের মানুষ এখন এই মুহূর্তে সরকারের প্রতি বিন্দু মাত্র আস্থা নেই। আর যে লোকটা আমাকে ফোনে একটু আগে জানালেন, তিনি ঠিকই বলেছেন যে, এবং তিনি উত্তরা থাকেন, উত্তরায় কিন্তু এখন এই মুহূর্তে জামাত বিএনপির ঘাঁটি। উত্তরা থেকে আমাকে ফোন করেছেন, তিনি বলেন যে শেখ হাসিনা এখন ডাক দিলেই এয়ারপোর্টে 1 কোটি মানুষ, 2 কোটি মানুষ যাবে বলছে, তার ভাষায় আর কি, এটা আমি না। আমি মনে করি যে
আমি তো বলেছিলাম আপনার চ্যানেলেও অন্যান্য জায়গায়, আমি বলেছিলাম যে 50 থেকে 60 লক্ষ লোক হবে শেখ হাসিনা যখন আগামীতে আসবেন। সকল প্রকার যত এই পর্যন্ত যত প্রত্যাবর্তন হয়েছে, যত ঐতিহাসিক ঘটনা ঘটেছে সব ব্রেক করে ফেলে। আমি বলেছিলাম 50 থেকে 60 লক্ষ লোক জমায়েত হবে শেখ হাসিনাকে দেখার জন্য। উনি বলে ফেলেন 2 কোটি। উনি কিন্তু আওয়ামী লীগ করেন না, আবারও বললাম আমি, এমন না যে তিনি আওয়ামী লীগ করেন, তাহলে আমি বলতামই না, কারণ আওয়ামী লীগের লোক বলতেই পারে। বরং আওয়ামী লীগের লোক আমার কোনোদিনই বলে নাই যে 1 কোটি লোক শেখ হাসিনার জন্য ওইখানে আসবে, সাহসী তারা পায় নাই। এটা একটা সাধারণ জনগণ, একজন একজন সাধারণ ব্যবসায়ী আমাকে এই কথা বলেছেন, এবং আবারও বলছি তিনি আওয়ামী লীগ করেন না। তো আসলেই দেশের অবস্থা এখন, তাদের ভয় পাওয়ার কারণ যেটা ভাবির পোলারা ভয় পাচ্ছে, এটা তারা একটু নাটক করতেছে। তারাও জানে সাধারণ মিটিং, কিন্তু তারা জনমত সৃষ্টি করার চেষ্টা করতেছে। কিন্তু এটা হবে না, জনগণ আর আমার ভাবির পোলাদের ডাকে আসবে না। সর্বশেষ এক লাইন বলে আমি শেষ করি, আমার ভাবির পোলা পাটেও রেখে কিন্তু আবার দাবড়াইতেছে এই মুহূর্তে। আপনি যখন কথা বলতেছেন একজন আগে মেসেজ করছে যে ওকে নাকি আবার দাবড়াইতেছে, ঠিক আছে? তো এইভাবে দাবরানি ওরা, আওয়ামী লীগ আসার আগে আমার ভাবির পোলারা দাবরানি খাবে, জামাতিরাও দাবরানি খাবে, খাইতে থাকবে, তারপর ফাইনাল দাবরানি বাংলাদেশের জনগণ দিবে। ধন্যবাদ। আপনি এই মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত ঢাকায় আছেন, তার এই বক্তব্যকে আপনি কতটুকু গ্রহণযোগ্য বলে মনে করছেন? না, গ্রহণযোগ্য হওয়ার তো কোনো কারণ নাই। এবার বুঝতে হবে যে এই যে রাষ্ট্রদূত, তিনি মার্কিন সাম্রাজ্যবাদ যেটা এখন আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় খুব আধিপত্য বিস্তার করছে, তারই প্রতিনিধি। ফলে জি, ওই ট্রাম্প প্রশাসনের যে নীতি, সেটাই সে এখানে বলবে। তার বাইরে তো তার যাওয়ার কোনো স্কোপ নাই। তাকে রাখাই হয়েছে এই কারণে, তার ওই গভর্নমেন্টের পক্ষে কথা বলার জন্য। ফলে ওগুলোতে আমি খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু আমার যেটা কষ্ট সেটা হলো যে আমাদের দেশ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ। তো এখানে তো আর মানে সবাই তো গরু ছাগল না। আমরা হয়তো, আমাদের হয়তো অনেক লেখাপড়া নাই, আমাদের পিএইচডি ডিগ্রি নাই, খুব ভালো কথা, কিন্তু অন্য অনেকেই তো আছে তাদের, হ্যাঁ। তো তারা যখন এগুলাকে মানে ক্লজ বাই ক্লজ দেখায় দিচ্ছে যে কোন জায়গাগুলো আমাদের স্বার্থের ভীষণভাবে পরিপন্থী, সেটা দেখিয়ে দিচ্ছে তারা, কিন্তু সেইগুলো নিয়ে কোনো কথা বলছে না। তার চেয়েও বড় কথা, এই অন্তর্বর্তী সরকারের যে প্রধান ছিলেন মোহাম্মদ ইউনূস, তিনি এখন বিশ্ব বাটপার হিসেবে পরিচিত। আচ্ছা, তার সরকারের সেই সময়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলছে যে এটা সাংঘাতিক ভাবে দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী কাজ হয়েছে, এবং আমাদের কৃষি খাতকে সম্পূর্ণভাবে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য এই চুক্তিটা হয়েছে। কিন্তু দেখেন, সে যখন বলছে যে আমি সরকারের থেকেও কিছু করতে পারি নাই, কিন্তু আপনি যখন সরকারে ছিলেন আপনি তো কোনো কথা বলেন নাই, এটা যাই হোক ধরে নিচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের নিশ্চয়ই উপদেষ্টা পরিষদে একটা আলোচনা হয়েছে, আলোচনা হয়ে ফরিদ আক্তার নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এগুলো আমাদের স্বার্থ বিরোধী। তো ইউনূস কেন বুঝলো না এটা? খলিল কেন বুঝলো না? ফজল কবির খান কেন বুঝলো না? ওয়াহিদুদ্দিন মাহমুদ কেন বুঝলো না? সালাউদ্দিন আহমেদ কেন বুঝলো না? তারা তারা এতগুলো সব পিএইচডি ডিগ্রিধারী, আমেরিকায় লেখাপড়া করা, তারা কি এই জিনিসগুলো বুঝে নাই? নিশ্চয়ই বুঝেছে। কিন্তু ওই যে বললাম, এই অন্তর্বর্তী সরকারটা মানে ইউনূসের প্রধান লক্ষ্য ছিল এই দেশে কিভাবে ওই আমেরিকার স্বার্থ মানে কে রক্ষা করা। এটাই এখন তার অ্যাকচুয়ালি দেশ চালানোর ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না, কিছু না। তার আগ্রহ ছিল দুই তিনটা ব্যাপারে, যে নিজের বিরুদ্ধে যত মামলা আছে, গ্রামীণ ব্যাংকের যত সুযোগ সুবিধা, এগুলো ঠিক করা, আর প্রতি মাসে একবার করে বিদেশে যাও। এইগুলাই ছিল তার লোক। না হলে আপনি চিন্তা করেন, মপতন্ত্রকে মহিমান্বিত করতে পারে কোনো মানে সিটিং গভর্নমেন্ট করতে পারে? পৃথিবীর কোথাও শুনেছেন? বলতেছে যে এটা প্রেশার গ্রুপ এবং এটা সেটা, যার জন্য যার খেসারত এখন পর্যন্ত এই তারেক রহমান সরকার তো দিতে হচ্ছে এবং হবেও ভবিষ্যতে। আচ্ছা, কালকে দেখলাম একটা কথা আপনি আমাকে বললেন, একটা কথা আপনি আমাকে বললেন, যদি এটা হয়ে থাকে, আপনি যেভাবে বললেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার এরকম নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এবং বিদেশি একটা রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য এই ধরনের একের পর এক অন্যায় করে থাকে, তাহলে সেই অন্যায়গুলোর কোনো বিচার আমরা এখনো হতে দেখছি না কেন? এমনকি আমরা দেখলাম যে আদালতেও কয়েকজন আইনজীবী গিয়েছিল, কিন্তু আদালত তো সেগুলোকে খারিজ করে দিয়েছে, মানে গ্রহণই করে না। তো এটা তাহলে কি বুঝবো আমরা? না না, এটা তো পরিষ্কার খুব বোঝা। এটার জন্য বোঝার জন্য কোনো হার্ভার্ডের পিএইচডি হওয়ার দরকার নেই। এটা সিম্পল জিনিস। সেটা হলো এই যে আমি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি না। বিচার বিভাগ যে সুপ্রিম হবে এই কথাটা যদিও তাদের 31 দফা যে ইশতেহার দিয়েছিল সেটার মধ্যে এটা ছিল, কিন্তু কিন্তু দেখেন এসেই কি করলো এটা। আর না হলে কল্পনা করতে পারেন যে বিচারক যে ইউনূসের বিরুদ্ধে যে রিট হয়েছে তার শুনানি পর্যন্ত করতে দিল না। সে বললো যে এটা রাজনৈতিক উদ্দেশ্য করতে। আচ্ছা,
তো সেটা তো আপনি এই কথাটা বলবেন কখন? যখন আপনি দুই পক্ষের কথা শুনবেন। শুনানির অর্থটা কি? আপনি উভয় পক্ষের কথা শুনেন, আপনি তো শুনানি করার সুযোগই দিলেন না। তার মানে কি বোঝা যায়? যে ওই বিচারক যারা বসে আছে তারা জানে যে ক্ষমতায় কারা আছে এবং এখানে স্বার্থ কার জড়িত। আপনি দেখেন, এই যে তারেক রহমান এবং খলিলুর রহমান নিজে এখন যে পররাষ্ট্রমন্ত্রী, এক দুর্বৃত্ত, আচ্ছা মানে খুন এবং আত্মহত্যার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ আছে, এই লোকটাকে সে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে এবং ইউনূস তাকে আইনে মানে কোথার থেকে 25 বছর পরে উড়াই নিয়ে আসছি। এসে একের পর এক দেশ বিরোধী কাজ করে যাচ্ছে, কিন্তু তার কোনো ইয়ে নেই। আচ্ছা, একটা জিনিস দেখেন, সে খলিলুর রহমান নিজে বলছে যে এই চুক্তি করার আগে তারেক রহমান, বিএনপির তারেক রহমান এবং জামাতের ডক্টর শফিকুর রহমানের সঙ্গে কথা বলে এগুলা করা হয়েছে। তারেক রহমান কিন্তু এটার কোনো মানে রিজয়েন্ডার দেয় নাই। শফিকুর রহমান ওই মিনমিন করে বলছে, না আমাদের সাথে তো আলোচনা করেনি। আচ্ছা, ভালো কথা, আলোচনা যদি না করে থাকে তো এটা নিয়ে তো আপনার শক্ত অবস্থান, যে আমাকে জাতির সামনে আপনি বিশ্বাসঘাতকতা পাঠাচ্ছেন কেন? পার্লামেন্টে আপনি তুললেন না কেন? রুমিন ফারহানা এটা তুলতে গেল, রুমিন ফারহানা কষ্ট করে বললো যে আমি 5টা কি বলে সংসদ সদস্যের সম্মতি পাই নাই এটা তোলার জন্য। এগুলো কি বোঝা যায়? এবং তারেক রহমানের যে তার প্রত্যক্ষ মদদে এই চুক্তি হয়েছে, এটা তো আর কোনো বলার কোনো অপেক্ষা রাখে না, সবাই বুঝতেছে এটা। তা না হলে অ্যাটলিস্ট এগুলো নিয়ে তো আলো। আচ্ছা ঠিক আছে, দুই মন্ত্রী বলছিল না যে যদি কিছু, আচ্ছা যদির কি আছে? আপনি $6 বিলিয়ন ব্যবসা বাঁচানোর জন্য অনলি 6 বিলিয়ন, একটা খেয়াল রাখবেন, আপনি $16 বিলিয়ন মানে মানে বাংলাদেশ থেকে জোর করে তারা তাদের জিনিস আমাদের কিনতে হবে। এই যে এলএনজি কিনতেছে এতদিন, বলছে যে ওই যদি মধ্যপ্রাচ্যে অশান্তি হয়। আরে মধ্যপ্রাচ্যে অশান্তিটা হইলো কেন? এটা তো আমেরিকার জন্যই হয়েছে। তো অশান্তি যখন থেমে যাবে তখন তো আমরা আবার পুরোনো দামে ফিরে যেতে পারতাম। তো সেইটা তারা করতে দেবে না, অর্থাৎ আমাদের কাছ থেকে কেন। আর সবচেয়ে বড় কথা, অন্তর্বর্তী সরকার মানে এই ফজল কবির খানের কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম যে ওরা চাচ্ছিল তেল গ্যাস যারা করবে, এখানে এক্সপ্লোরেশনে আসবে, তারা বলছে যে শ্রমিকদের এই সুবিধা দিলে আমরা এখানে আসবো না। আরে ভাই, আপনাদের কি হাত পায়ে ধরছিল কেউ যে আপনারা এই চুক্তি না করে অন্তর্বর্তী সরকার থেকে বিদায় নেবেন না? এটা কি কোনো প্রায়োরিটি ছিল এই সরকারের? তা আপনি যেখানে 20 বছর 30 বছরের স্বার্থ জড়িত আমাদের দেশে, লং টার্ম একটা ইম্প্যাক্ট হবে, সেখানে আপনি 1.5 বছরের সরকার কিভাবে তার সিদ্ধান্ত নেয়? ওই যে বললাম, সিদ্ধান্ত নিয়েছে কি কারণে জানেন? সেটা পরিষ্কার বলছে যে এটা বিএনপি এবং জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে এই জিনিসটা করা হয়েছে। তার মানে কি? আপনারা সবাই মিলে এই দেশটাকে বিক্রি করার একটা ষড়যন্ত্রের মধ্যে আছে। আর যেটা বললাম, আপনি $6 বিলিয়ন ব্যবসা বানানোর জন্য আপনি $16 বিলিয়ন কেন আমার খরচা করুন? এই $6 বিলিয়ন কি অন্য কোনো জায়গায় মানে পোশাক রপ্তানিকারক যারা আছে তারা অন্যান্য বাজার ঠিক করবে, তাই না? ফ্রি মার্কেটে যদি আপনি বিশ্বাস করেন, ফ্রি মার্কেটের অর্থটা কি? যে আপনার যেখান থেকে খুশি, আপনার যেখানে আপনার স্বার্থ বিঘ্নিত না হয়, আপনার লাভ হয়, আপনি সেখানে যাবেন। তা আপনি তো আমাকে সেটা করতে দিচ্ছেন না। আপনি এমন চুক্তি মানে একটা ওই যে তেলের গ্যাসের চুক্তি অলরেডি সই করে ফেলছে। কই তারেক রহমান তো একবারও বললো যে না, আমরা এটা সম্পূর্ণভাবে পুরোপুরি আলোচনা না করে এটা আমরা করবো না। তা তো করলো না, এই সরকারই করলো। এই সরকার মানে তারেক রহমানের সরকার খলিলকে পাঠাইলো ওয়াশিংটনে, যে সে চুক্তি স্বাক্ষর করে আসবে। আর সেখানে মানে আমার খালি দেখে মনে হচ্ছিল যে জ্বালানি মন্ত্রী তো ইকবাল হাসান মাহমুদ টুকু, সে কোথায়? সে কেন গেল না চুক্তি সঙ্গে? এখানে খলিলের ভূমিকা। এগুলার জবাব কে দেবে বলেন? এগুলার জবাব দেবে মানুষ। মানে যে প্রশ্নগুলো আপনি করছেন, এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষের মনে উঠছে। তো সরকার যদি জনগণের শক্তিতে বিশ্বাস করে, তাহলে এটা কি সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেল না? না, আমি কথা তো সেই জায়গাতে, আপনি একটা বিশাল ম্যান্ডেট নিয়ে আসছেন, জনগণের পপুলার ভোটে দিচ্ছেন। তো আপনার তো এই দেশের মানুষের প্রতি আপনার আস্থা থাকার কথা। আপনি আমেরিকা যদি তাদের এই বিরুদ্ধে যায়, তাহলে আমেরিকা আমাকে সরাই দিবে, সরাই দিলে দিয়ে ভোট দিবে। আপনি আবার জনগণের কাছে যাবেন যে আমি তাদের স্বার্থ রক্ষা করতে আসছি। ইরানিরা করতেছে না? তো এখন দেখেন, ওই যে আমেরিকা বলছিল না যে ইরানকে আক্রমণ করব, আর লক্ষ কোটি কোটি লোক মানে ওই রেজিমের বিরুদ্ধে রাস্তায় নামবে এবং আমরা আমাদের শহর, কিন্তু কেউ তো নামে নাই রাস্তায়। রাস্তায় নেমেছে ওই খামেনির রেজিমের পক্ষেই নেমেছে। তারা বলছে যে আমরা
পরাধীনতা স্বীকার করবে। তো আমরা তো সেই জিনিসটা করতে পারছি না, আমরা আগের থেকে ওদের কাছে বিক্রি হয়ে যাচ্ছি। কি এটা খুব দুর্ভাগ্যজনক। আচ্ছা, আমি এখন অন্য একটা প্রসঙ্গ, এটা অন্য প্রসঙ্গে নয়, এই যে একজন শক্তিশালী ব্যক্তি অথবা একজন ধনবান ব্যক্তি তার কাছে যে বিক্রি হয়ে যাওয়া, নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেওয়া, নিজেদের প্রফেশনকে বিক্রি করে দেওয়া, তারও কিছু প্রবণতা কিন্তু আমরা আপনি নিজেও মিডিয়ার দীর্ঘদিনের মিডিয়ার লোক, আমিও মিডিয়ায় কিছু কাজকর্ম করেছি। তো আমাদের মিডিয়াগুলির মধ্যে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে ধনবানের কাছে বিক্রি হয়ে যাওয়া, এবং ধনবানরা নিজেরাই একাধিক মিডিয়ার মালিক হয়ে যাচ্ছেন, মালিক হয়ে তারাও একটা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখছি, প্রথম আলোর কিছু কর্মকাণ্ড দেখছি, কালের কণ্ঠে কিছু কর্মকাণ্ড দেখছি। প্রথম আলোকে দেখছি তারা বসুন্ধরার বিরুদ্ধে নিউজ করতেছে, আবার বসুন্ধরা দেখছি তাদের কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন দিয়ে প্রতিদিনই তারা প্রথম আলোর বিরুদ্ধে বিষোদ্গার করছে। আবার এর মধ্যে অন্য যারা আছে, যেমন ওরিয়ন গ্রুপ, তারাও দেখছি নানা রকম ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এখন বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। আবার নাবিল গ্রুপ, এদেরও নানা রকম ভূমিকা দেখছি। কি বলবেন আপনি? শুধু নাবিল গ্রুপ, আরেক গ্রুপের আসতেছে তারা, এই যে ইউনূসের আমলে তার যে প্রেস উইং এর লোকজন ছিল, আর এক দুর্বৃত্তের কাছ থেকে টাকা নিয়ে ইংরেজি কাগজ বাইর করতেছে, কি ওয়াদা না ফোয়াদা কি একটা নাম, আচ্ছা বুঝছেন? তো এখন আপনি কল্পনা করে দেখেন যে আপনি যত বড়, তার নামে দুদকের মামলা চলতেছিল, সেই মামলা তারা উইথড্র করেছে। তো এখন তারেক রহমান যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতো, তাহলে বলতো না যে আচ্ছা না, এই দুদকের যে মামলাগুলো আছে এগুলা, দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, আমরা এখানে কোনো হস্তক্ষেপ করবো, মামলাগুলো পুনরুজ্জীবিত। ইউনূসের বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে, সেগুলো কোথায়? আচ্ছা, কোনো কিছু করতেছে না। আর এখন যে আপনি যে প্রথম আলো আর বসুন্ধরা গ্রুপেরটা তো বোঝাই যাচ্ছে, তারা এই মিডিয়া জগৎ সৃষ্টি করেছিল বা সাম্রাজ্য সৃষ্টি করেছিল তাদের অবৈধ সম্পদকে রক্ষা করার জন্য। এটা তো আর অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের একটা ধারণা ছিল যে প্রথম আলো, ডেইলি স্টার, এদের মালিকরা ওই রকম না, যেমন লতিফুর রহমান ছিল, সে কোনো সময় ইন্টারফেয়ার করতো না। এবং কিন্তু দেখেন, আমি আজকে সকালে এত মনটা খারাপ হয়ে গেল আমার দেখে, প্রথম আলোর মতো নিউজ পেপার নাবিল গ্রুপের যে কর্ণধার কি আমিনুল ইসলাম নাকি, তার ইন্টারভিউ ছাপছে, লম্বা ইন্টারভিউ। কি ব্যাপার? উনি মানে কৃষি এবং গবাদি পশুর মাধ্যমে কিভাবে দেশকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। তো আমি কোশ্চেন গুলা পড়তেছিলাম। তো আমি যদি সাংবাদিক হই, আমি যদি সম্পাদক হই, আমি তো প্রথম প্রশ্নটা করবো যে আচ্ছা, আপনার বিরুদ্ধে যে ওই 1000 কোটি টাকা মানে তসরুপের মামলা হয়েছে দুদকে, ওটা নিয়ে আপনি প্রথমে কথা বলেন, ওইটা ধারে কাছে যায় না। আর প্রেস ক্লাবের নেতারা ওই কি করে, ওই যে ঈদের সময় সেমাই টিয়ে দেয় নাবিল গ্রুপের সৌজন্যে, আবার বড় করে ব্যানার লেখে। ওই প্রেস ক্লাবের সাংবাদিকদের ভিখারি বানাইছে, বুঝলেন? আমার ভিক্ষা দাও। তো একবার চিন্তা করে দেখে না যে আচ্ছা, এই লোকটার কাছ থেকে যে আমরা এই জিনিস, এই লোকটা তো এটা দুর্বৃত্ত, কেমন এটা? তারপরে কি রূপায়ণ গ্রুপের, তার বিরুদ্ধে খুনের মামলা আছে, জমি আত্মসাতের মামলা আছে, তাকে নিয়ে প্রেস ক্লাবের মানে প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই মিলে তাকে লাঞ্চ খাচ্ছে তাকে নিয়ে, এবং তিনি আবার অনুদান দিচ্ছে, সেখানে সে আবার ছবি ছাপতেছে। তার মানেটা কি? মানে আমরা কোথায় যাব, কার কাছে যাব? এখন প্রথম আলো, চিন্তা করেন আপনি যে নাবিল গ্রুপের এই কর্ণধারের ইন্টারভিউ তারা কেন নিবে? আর ঠিক আছে, ইন্টারভিউ নিতেই পারে, তাকে তো প্রথম প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, আপনার বিরুদ্ধে যে এই যে 1000 কোটি টাকার মানে দুর্নীতির মামলা আছে, এগুলো সম্পর্কে আপনার বক্তব্য কি? আপনি পার পেয়ে যাচ্ছেন কেন? আমাকে একজনে বলল যে জামাতিদের সাংঘাতিক প্যাকিং আছে এই লোকের প্রতি, সেই জন্য জামাতিরা কোনো কথা বলে না। তো জামাত নাকি খুব একটা সৎ মানে লোকের মানে রাজনৈতিক দল, সমস্ত সৎ লোক। তো সৎ লোক হইলে তো এদেরকে প্রশ্রয় দেয় কেন, এদেরকে প্যাম্পার করে কেন? তো মিডিয়া জগৎ হয়েছে কি, আমাদের সাংবাদিক যারা আমি তো বুঝতে পারি। আমাকে অনেকে বলে যে আশরাফ ভাই 3 মাস ধরে বেতন পাই না, বেতন নিতে গেলে বলে কি তোমাদের কার্ড দিছি, ক্যামেরা দিছি, যাও করে খাও। তো করে খাচ্ছে সবাই, তাদের তো সংসার চালাইতে হবে, তাদের তো বাড়ি ভাড়া দিতে হয়, তাদের বিল দিতে হয়, তাদের বাচ্চার দুধ কিনতে হয়, কিংবা স্কুলের ছেলে মেয়েদের পয়সা দিতে হয়, কোথা থেকে দেবে? বেতনই পায় না 3-4 মাস, খালি 2-3টা মিডিয়া ছাড়া আর কোন ঠিক মতো বেতনও দেয় না। তো আমরা এইসব জিনিসগুলো কখনোই কোনো সরকার থেকে এগুলো দেখে না, না দেখে কি করে, ওই সম্পাদক পরিষদ, অমুক পরিষদ, তমুক পরিষদ, তারা
মানে সাংবাদিকতাকে দুর্নীতি বা দুর্বৃত্ত থেকে কিভাবে মুক্ত করব, এইটা হবে তাদের এজেন্ডা, কিন্তু তা না। বা দোকরাতে তার কাছে গেল, যে দাবি করছে যে এত জনের বিরুদ্ধে মামলা আছে, এগুলো আপনি মানে ছেড়ে দেন। তো আমার কথা, সম্পাদক যারা হবে, যারা সাংবাদিক হবে, তারা তো বলবে যে আমরা আপনার কাছে কোনো দাবি দাঁড়াই, যে একটাই দাবি জানতে আসছে, আপনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করেন, তাহলে আমাদের আর কোনো দাবি দেওয়া থাকবে না। তো সেই Right. কথাটা না করে বলছে তারেক রহমানের, সে কি তারেক রহমানের বাপের দেশ, মোহাম্মদ শাহ তুগলকের দেশ, যে আচ্ছা ওরা ছেড়ে দাও, কিভাবে দেবে সে? এটা তো বিচার বিভাগের ব্যাপার। তাদের বিরুদ্ধে Right. যদি মামলা, তো সেই মামলাগুলো তো বিচারিক প্রক্রিয়া নিষ্পত্তি হতে হবে, তাই না? তো আপনি চাইলে তো আপনি ওই ইউনূসের মতোই করতেছেন, ক্ষমতায় এসে কি করবো, তার বিরুদ্ধে যত মামলা আছে সব নির্বাহী আদেশে সব বাতিল করে দিবে। হাসিনা কি করে, এটা বাতিল করে দেয়। খালেদা জিয়া কি করে, সে এগুলো সব বাতিল করে। এরশাদ কি করে, যত মামলা আছে সব বাতিল করে। তো তাহলে আমার কথা হচ্ছে যে আমরা দেশটা সামনে আগামী কি, আমরা যে বারবার বলি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, তো এটা হবে কিভাবে? কি আমি একেবারে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, একটু ছোট করে বলেন। সেটা হলো, আমরা দেখলাম যে এনসিপি একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের কাছ থেকে নানা ধরনের নিগ্রহের শিকার হচ্ছেন। সম্ভবত এগুলো কারা করছে? সাধারণ মানুষ করছে, নাকি আওয়ামী লীগের লোকজন করছে, নাকি বিএনপির লোকজন করছে? কোনো কিছু আমরা কিন্তু নিশ্চিত ভাবে জানি না, এবং এটা নিয়ে কোনো সেরকম তদন্ত হয়নি। কিন্তু এর বিপরীতে আমরা দেখলাম যে এই এনসিপির আরেকজন নেতা মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি এক জায়গায় বললেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে। তাহলে জুলাই অভ্যুত্থানে ভায়োলেন্স হয়েছে, ভায়োলেন্স করেছেন ওনারা, করেছেন ওনাদের মানে এটা তো খুব ব্যাপারটা খুব প্রথম কথা হলো নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারটা প্রথমেই আসি, তারপরে আপনার বাদ বাকি উত্তর দিচ্ছি। সেটা হলো, এই কয়দিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে তারেক রহমান সম্পর্কে যে একবার তো তাকে পিটায়া মেরুদণ্ড ভেঙে দিছিল, এইবার যে সমস্ত কাজ শুরু করছে যে এগুলো আবার। তখন আমি দেখলাম যে বিএনপির পক্ষের যারা, তারা বললো যে অনেক বেড়ে গেছে, একটু সাহায্য করতে হবে, এই ধরনের জিনিসপত্র আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তো সেখানে যে আক্রমণটা হয়েছে সেদিন ঝিনাইদহ না কোথায় দেখলাম, তো সেটা সেটা নিজেও বলছে যে এটা বিএনপির যুব দলের মানে অভিযোগের তীর তাদের দিকে। তো সেটা হতেই পারে যে তাদের বড় নেতা নিয়ে কথা বলছে সেখানে। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, চিন্তা করেন, এ ছিল গত এই অন্তর্বর্তী সরকারের দুর্নীতির প্রতীক, এবং যত বড় বড় দুর্নীতি হয়েছে তার সেই এটার মধ্যে ইয়ে ছিল। আর এটার জন্য এবং তাকে প্রেরণা দিচ্ছে কে, মোহাম্মদ ইউনূস নিজে। মোহাম্মদ ইউনূস নিজেই এগুলা করছে। ফলে উচিত ছিল কি, সত্যিকার অর্থে যদি ওইরকম বিপ্লব হতো, তাহলে ইউনূস সাহেবের উচিত ছিল যে খবরদার, তোমাদের বিরুদ্ধে এই ধরনের মানে অভিযোগ যদি আসে, তাহলে কিন্তু বিপ্লব ব্যর্থ হবে, মানুষ আমাদের বিরুদ্ধে খেপে যাবে। সেটা সে না করে উল্টা তাদেরকে আরো মানে বাতাস দিচ্ছে। এই যে হাসনাত, সার্জিস, ইয়ে, সবাই আর কি। এখন এরা কি দেখলাম আমরা, মানে কয়েকদিন আগে রিক্সা বাসে চলতো, তারপর প্রাডো গাড়িতে চড়তে শুরু করলো। একটা বার ওই ইউনূস সাহেবের কোনো মোরাল রাইট ছিল না এদের কিছু বলার। তার কারণ তারা বলতো যে স্যার, আপনি তো একই কাম করতেছেন, আপনিও বানান আমরাও বানাই। তো সেটাই হয়েছে। আর এই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার যে মানে কথা, যে ভায়োলেন্স কি জিনিস, এগুলো সব বাগাড়ম্বর। অ্যাকচুয়ালি তাদের এখন কোনো সমর্থন নেই। ওই যে বলে না, এই রাজুতে সবাই, রাজুতে কেউ যাবে না। তাদের পক্ষে ডাক দিলে কোনো লোক পাবে না সেখানে, আপনি লিখে লিখতে পারবেন। তার কারণ রাজুতে যারা যাইতো তারা বুঝে গেছে যে এরা হলো ক্ষমতা লোভী, এবং এরা দুর্নীতিবাদ, এদের কথায় আমরা রাস্তায় নামবো। ফলে এগুলা অ্যাকচুয়ালি গুরুত্ব দেওয়ার কোনো কিছু নাই। এগুলা পুলিশের নিয়ে দুইটা পিটানি দিলেই আবার ঠিক হয়ে যাবে। তো এখন আমার একটাই কষ্ট, যে তারেক রহমান এত বড় একটা সুযোগ পেয়েছিল এতদিন পরে, কিন্তু সে সুযোগগুলোকে সে কাজে লাগাচ্ছে না লাগিয়ে ওই এক স্বার্থ গোষ্ঠী, মানে তাদের স্বার্থ রক্ষা করতেছে। সারা দেশ উত্তাল বিভিন্ন কারণে, মানুষের মন খারাপ, অভাব অভিযোগ চরমে। বিস্তীর্ণ এলাকা হাওড় অঞ্চলে ফসলের যে উৎপাদন সেটা মার খেয়েছে, এবং এই যে
বহু সংখ্যক যে জমি বিস্তীর্ণ এলাকাতে, হাওর অঞ্চল বলতে আমাদের দেশের যেমন কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, জামালপুর, এই বিস্তীর্ণ এলাকার যে ফসল, বোরো ফসল, সেটি মার খাওয়ার কারণে লক্ষ লক্ষ পরিবার রীতিমতো পথে বসেছে। অন্যদিকে রাজনীতির যে অঙ্গন, সেই রাজনীতির অঙ্গনে অজানা আশঙ্কা এবং অজানা উত্তেজনা পক্ষ এবং বিপক্ষ সবাইকে রীতিমতো তটস্থ রেখেছে। এর মধ্যে বিদেশি চক্র যারা আছে, আমেরিকা, ভারত, চীন এবং পাকিস্তান, যার যার মতো করে অনেক সময় যে শকুন যেভাবে একটি মরা গরুর উপরে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তদ্রুপ বাংলাদেশের মাটি এবং মানুষ, এটি যারা বিদেশি শক্তি, তাদের জন্য এই মুহূর্তে অনেকটা ঠিক, কি বলবো, বলতেও লজ্জা লাগে। মানে আমরা যে এত সমস্যায় আছি, পুরো দেশ ঋণে ডুবে যাচ্ছে, বাজেটারি সাপোর্টের জন্য আমাদের টাকা দরকার, IMF এর টাকা দরকার, বিশ্ব ব্যাংকের টাকা দরকার, ঋণ পরিশোধের জন্য টাকা দরকার। আমাদের বাংলাদেশ থেকে যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, ইউরোপ, আমেরিকার বহু দেশে, সে সকল দেশ থেকে টাকাগুলো ফেরত আনা দরকার। কোনো বন্ধু নেই, কেউ সাহায্য করছে না, সব মানে সবাই যেন চোরের বন্ধু। আমরা যাদেরকে চোর বলে গালাগালি করছি, সে সকল চোরদেরকে ইউরোপ, আমেরিকার সভ্য দেশ, তারা রাজার হাতে তাদেরকে বরণ করে তাদের অর্থবিত্ত ও সকল দেশে বিনিয়োগ করার অবারিত সুযোগ দিয়েছে এবং অনেককে নাগরিকত্ব পর্যন্ত দিয়ে দিয়েছে। ক্ষুদ্র একটি দেশ, এই দেশের মধ্যে 18 কোটি মানুষ, এই গত 2 বছরে না হলেও 1 কোটি লোক কর্মহীন হয়ে পড়েছে, বেকার হয়ে পড়েছে। বৈশ্বিক কারণে আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না, আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে, এমনকি আমেরিকাতে আমাদের এক্সপোর্ট মারাত্মকভাবে কমে গেছে। অন্যদিকে আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি বলে তাদের কাছ থেকে তেল আনতে হচ্ছে বেশি দামে, অস্ত্র আনতে হবে বেশি দামে। আমাদের প্রয়োজন নেই, কিন্তু প্রায় 40-45 হাজার কোটি টাকা খরচ করে তাদের দেশ থেকে বিমান কিনতে হবে। মানে অবস্থাটা এরকম হলো যে একজন ধনী মানুষ, সে সিগারেট খাবে, চুরুট খাবে বা 1 গ্লাস মদ খাবে, আপনার কাছে চাইলো টাকা দে। আপনি বললেন যে হুজুর আমার কোনো টাকা নেই। তো বলে যে ঠিক আছে, তোর কলিজাটা ছিঁড়ে দে, কিডনি আছে কিডনি দে, তোর অন্ডকোষ দুটো খুলে দে। এবং আলটিমেটলি সেই শক্তিশালী বা রাজার যারা লোকজন আছে, তারা আপনার সেই কলিজাটা ফেড়ে ফেলল, আপনার অন্ডকোষ খুলে নিয়ে গেল, আপনার রক্ত সিরিঞ্জ দিয়ে টেনে নিয়ে বিক্রি করে দিয়ে তারপর সেটা দিয়ে সে চুরুট খেলো, মদ খেলো। এই যে পৈশাসিক আনন্দ, ঠিক সেই পৈশাসিক আনন্দ এখন বাংলাদেশকে ঘুরে বিশ্বের যারা সাম্রাজ্যবাদী শক্তি, তারা ঠিক সেম কাজটি করে যাচ্ছে। যেখানে আমাদের চাল কেনার পয়সা নেই, তেল কেনার পয়সা নেই, আমরা যে ঋণ করেছি সেই ঋণ পরিশোধের টাকা আমাদের কেন্দ্রীয় ব্যাংকে নেই, সেই জায়গাতে আমাদেরকে এখন বিমান কিনতে হবে, আমাদেরকে এখন আমেরিকা থেকে অস্ত্র কিনতে হবে। আমরা কার সঙ্গে যুদ্ধ করব বলেন তো আমাদের এই অবস্থা নিয়ে? আমেরিকান এই অস্ত্র আমাদের কেন লাগবে? পাকিস্তান আমাদেরকে একটা যুদ্ধ বিমান দিয়েছে, এই যুদ্ধ বিমান দিয়ে আমরা কি মায়ানমারের সাথে যুদ্ধ করব নাকি ভারতের সাথে যুদ্ধ করব? এরকম সবকিছু ঘটছে, একটার সঙ্গে আর একটা কন্ট্রাডিক্ট করছে আর কনফ্লিক্ট করছে। দেশটা যে কোথায় যাচ্ছে কোনো অবস্থাতে আন্দাজ করা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে চক্রান্ত করছে। একেবারে জুনিয়র এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, যাদের বয়স 30-এর নিচে, তারা প্রধানমন্ত্রীকে গালাগালি করছেন। বিএনপির যারা লোকজন আছেন, ছাত্রদল, যুবদল, তারা ধৈর্য হারিয়ে ফেলছেন। এবং আমি আজকে এই ভিডিওটি যখন করছি শুক্রবারে, তখনকার খবর হলো ঝিনাইদহতে নাসিরউদ্দিন পাটোয়ারি গেছেন, তাকে
সেখানে রীতিমতো রাম ধুলাই দেওয়া হয়েছে। থানায় গেছে আশ্রয় নেওয়ার জন্য, সেই থানা জনগণ ঘেরাও করেছে তাকে মারার জন্য। গতকালকের ঘটনা, প্রধানমন্ত্রী সেই ধর্ষিতা শিশু যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার পরিবারকে সহানুভূতি জানার জন্য সেখানে গেছেন এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান তোলা হয়েছে। তার সঙ্গে মানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, প্রায় সবাইকেই লাঞ্ছিত করা হয়েছে গালাগালি দ্বারা, অঙ্গভঙ্গি দ্বারা, এমনকি ধাক্কা যদি দেওয়ার সামর্থ্য থাকতো সেটাও দিত। বিএনপি অভিযোগ করছে যে পুরো কাজটি জামাতের লোকজন করেছে। আর জামাতের লোকজন বলছে যে আমজনতা, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েছে। এই যে অবস্থা, সেই অবস্থা শুধুমাত্র ঢাকাতে নয়, একই অবস্থা সিলেটে, একই অবস্থা চট্টগ্রামে এক 4 বছরের শিশু ধর্ষিত হয়েছে। সেই ধর্ষিত শিশুকে নির্যাতনকারী, জুলুমকারী, ধর্ষক, তাকে জনগণ হাতে নাতে ধরে ফেলেছে এবং পুলিশ সেখানে এসে সেই ধর্ষককে উদ্ধার করার চেষ্টা করেছে, কিন্তু জনগণ ছাড়তে নারাজ। তারা ধর্ষককে নিজের হাতে বিচার করবে। দেশে ইসলামিক দলগুলোর মধ্যে, বিশেষ করে জামায়াত ইসলামী, এই যে ধর্ষণ বেড়ে গেছে, এই জন্য সেই ইসলামী শরিয়া আইন অনুযায়ী প্রকাশ্যে পাথর মেরে অথবা শিরচ্ছেদ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এটা ঠিক না, এটা মধ্যযুগ না, এখন আইন অনুযায়ী সবকিছু হবে। আর তার এই জবাবে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি বলার চেষ্টা করছেন যে এত বড় সাহস, আল্লাহ রাসূল যে আইন, বিধান, বিধি চালু করেছেন ধর্ষকদের জন্য, সেটার বিরুদ্ধে কথা বলছে, সেটাকে মধ্যযুগের অসভ্যতামি বলছে। ইট মিনস আপনি আল্লাহর আইন মানেন না, আপনি রাসূলকে মানেন না, আপনি হাদিস মানেন না, কোরআন মানেন না। এখনো পর্যন্ত এই পর্যায়ে আছে, ভবিষ্যতে যদি বলে ফেলে আপনি নাস্তিক হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন, আল্লাহ মালুম। অন্যদিকে শেখ হাসিনা, তিনি 6 মাসের মধ্যে আসার ঘোষণা দিয়েছেন, মধ্যে কিছুদিন চুপচাপ ছিলেন, এখন আচ্ছা মতো গালাগাল করছেন। তারেক রহমান সাহেব, বিএনপি, জামাত, মানে কাউকে তিনি বাদ দিচ্ছেন না। আর তিনি যে একটি বৈধ সরকার, তিনি যে দেশের জন্য অনেক উপকার করেছেন এবং তাকে ছাড়া যে দেশটি চলবে না, তিনি আবার সেই কথা দশমুখে বলার চেষ্টা করছেন। এর বাইরে সেনাবাহিনীর মহড়া চলছে, সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে আসছে। সেনাবাহিনীর যে মহড়া চলছে, সেই মহড়াতে আবার স্বয়ং সেনাপ্রধান, যেটা ফায়ারিং হচ্ছে, সেই ফায়ারিংয়ের মধ্যে সেনাপ্রধান নিজে উপস্থিত থেকে তার জওয়ানদেরকে তিনি উৎসাহ দিচ্ছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে জুনের মধ্যে পর্যায়ক্রমে সেনাবাহিনী মাঠ থেকে চলে আসবে। সেনাপ্রধান বলেছেন যে আমরা দায়িত্ব পালন করেছি দেশের প্রয়োজনে এবং সেই দায়িত্ব শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি ক্যান্টনমেন্টে। আর সেনাবাহিনী যখন ক্যান্টনমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অনেকে চলেও আসছে, কিছু কিছু জায়গাতে সেনাবাহিনী এখনো আছে, ঠিক এই সময়টিতে সারা দেশে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, সন্ত্রাস, মানে কি যে একটা অবস্থা তৈরি হয়েছে, যারা ভুক্তভোগী তারা বলতে পারছেন। পুলিশ এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয়নি, হতে পারেনি। অনেক ক্ষেত্রে পুলিশের মধ্যে দলাদলি, মারামারি, হানাহানি, এমন পর্যায়ে, মানে আমি আমার এই ঢাকা শহরের জীবনে বা গ্রামে তো আসলে ওই ট্রাফিক পুলিশ নেই, জেলা শহরগুলোতে ট্রাফিক পুলিশ আছে, কিন্তু আমার শৈশবে দেখিনি। আমি ঢাকাতে আসার পর থেকেই এই ট্রাফিক পুলিশ প্রথম দেখি। এখন অবশ্য ট্রাফিক পুলিশ মানে জেলা শহরগুলোতে আছে। তো এই ট্রাফিক পুলিশ সম্ভবত ঘুষ নিয়ে বা নিজেদের মধ্যে কোনো গন্ডগোল, 2 ট্রাফিক পুলিশ কনস্টেবল একেবারে সেই গ্রাম্য কাদায় মারামারি করে রাস্তায় জনগণের সামনে একেবারে একে অপরকে চিৎ করে ফেলে আচ্ছা মতো ঘুষিয়ে নাক ফাটিয়ে দিল। আর জনগণ সেই পুলিশের মারামারি ফেরালো। এই দৃশ্য আপনি কখনো দেখেছেন প্রকাশ্যে রাজপথে? এই যে একটা অস্থির, এই যে একটা অস্বাভাবিকতা, এই অস্বাভাবিকতার মধ্যেই
যত রকম গণ্ডগোল, যত রকম অনিশ্চয়তা এবং যত রকম বিশ্রী ঘটনা ঘটে। আমরা এই ভিডিওর যে শিরোনামে পায়ের আওয়াজ পাওয়া যায় যে বক্তব্য দিয়েছি, সেই পায়ের আওয়াজ, কোন পায়ের আওয়াজ, কেমন পায়ের আওয়াজ, তারা যে পায়ে জুতো পরেন সে জুতোর রং কি, বা তারা কি খালি পায়ে থাকেন কিনা, স্যান্ডেল পরেন কিনা, সে পাখি কোনো দেশি মানুষের পা না বিদেশি মানুষের পা, সেটি সরকারি পা নাকি বেসরকারি পা, নাকি কোনো আততায়ীর পা, কিন্তু আওয়াজ উঠে গেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। মানুষের মনে স্বস্তি নেই, প্রকৃতিতে স্বস্তি নেই, বিশ্রী সব ঘটনা ঘটে চলছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।